ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। দিন আজ বাড়িতে আছে সবাই, সব ব্যাঘাত ব্যস্ততা ভুলে পুরো পরিবার সারাটা দিন একসাথে কাটবে। সকালে ওঠার পর মেঘা কিছুটা টের পায়নি। কাল যে টেবিলের উপরে ঘুমিয়ে পড়েছিল তা বেমালুম ভুলে গেছে। সকালে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করেছে, মনে করার চেষ্টা করেনি রাতের ঘটনা। টই টই করে পুরো বাড়ি মাতিয়ে রাখতে গিয়ে নিজের অ্যাসাইনমেন্টের কথা ভুলে গেছে বেমালুম। এখনো 11টা পেরিয়েছে। রোজও নিজের আজ বাড়িতে আছে, ঘুমোচ্ছে এখনো। সকালে রুবিনা কবির ডাকতে গেছিলেন, ঘুমের ঘোরে ডিস্টার্ব করতে বারণ করে দিয়েছে। রোজও ঘুমোবে, সে সারা রাত ঘুমায়নি, তা রুবিনা কবিরের অজানা। তিনি ছেলেকে আয়েসে ঘুমোতে দেখে ডাকেননি আর। বেলা গড়াচ্ছে তবুও ছেলের ওঠার নাম নেই। এই তো ঘুমায় না সে। বাড়ির বাকিরা নামাজ পড়তে যাবে। রুবিনা কবির ভাবলেন এবার ছেলেকে ডাকা উচিত। এ সময় উঠলে রৌদ্র কিচ্ছু খাবে না, একেবারে লাঞ্চ করবে। কড়া করে 1 কাপ কফি বানিয়ে সিঁড়ি ডিঙিয়ে উঠলেন তিনি। ছেলের ঘরের দিকে এগোতে কানে গেল স্বামীর ডাক। তোফায়েল কবির ডাকলেন, হয়তো দরকারে। রুবিনা কবির মাঝপথে থামলেন, কোন দিকে যাবেন এই ভাবতে গিয়ে মুখোমুখি সাফাকে পেলেন অজ্ঞত। তড়িঘড়ি করে ওর হাতে কফির কাপটা ধরিয়ে দিয়ে বললেন, এটা তো রোজু ভাইয়ের রুমের দিকে দিয়াই তো মা। এখনো ঘুমাচ্ছে বোধহয়, ডাকবি একে, বেলা গড়িয়েছে অনেক। বলেই চলে গেলেন তিনি। সাফা কিছুটা অলস প্রকৃতির, এই অলসতা তাকে বিরক্তির কাজ করলো। ও যাচ্ছিল নিচে, এখন আবার পথ ফিরিয়ে রোজের রুমে যাবে। বিরক্ত হলেও পরক্ষণে কিছু মনে পড়লেই চোখ মুখ উজ্জ্বল হলো তার। দ্রুত ছুটলো রোজের রুমের দিকে, ঠাস করে দরজা খুলে চেঁচিয়ে ডাকলো, রোজু ভাইয়া। একটু থেমে কাছাকাছি গিয়ে আবার, রোজু ভাইয়া ওঠো, দেখো 12টা বাজতে চললো, অজান পড়বে এক্ষণে, উঠবে না? ওঠো প্লিজ, কথা আছে তোমার সাথে। রোজুর ঘুম হালকা হয়ে আসে, ভার লাগছে মাথাটা। দুর্বলতায় চোখচোরা বন্ধ রেখেই জবাব করে, বল, আগে ওঠো। মামুনি ডাকতে বলেছে তোমায়। রোজু বিরক্তি হয়ে উঠে বসে, চোখ তুলে গা জড়ানো মোড়ালো না তাকাতেই তাকিয়ে হাই তুলে বলল রাজবাড়ি গলায়, কি হয়েছে? আমার চকলেট কোথায়? কাল দাওনি। কি কথা হয়েছিল তোমার সাথে? আমি যা যা জানতে চেয়েছিলে সব বলেছি। যা যা বলতে বলেছিলে সে সব করেছি, এখনো করছি, আর করব। কতদিন ধরে চাকরি করছি তোমার আন্ডারে? তুমি সবটা চেপে রাখতে বলেছিলে, আমি কষ্ট করে চেপে রেখেছি জানো। সব কথা জমিয়ে রাখতে গিয়ে পেট ফুলে চুইচুই করছে আমার। মেঘা যদি জানতে পারে আমি ওকে লুকিয়ে সব বিষয়ে তথ্য তোমাকে দিয়েছি, তাহলে ও আস্ত রাখবে না আমায়, কথা বলবে না আমার সাথে। ও জানবে কি করে? আমি যদি মুখ ফুসকে বলে ফেলি, মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দিচ্ছি তোকে? গান্ডে পিণ্ডে চকলেট দিচ্ছিস, সেসব আসছে কোথা থেকে? কাল থেকে তো দাওনি, তাই বলছি। মুখ চুলকাচ্ছে। রোজো ফোঁস করে শ্বাস ফেললো, বিছানা থেকে নেমে দাঁড়ালো, বলল, টেবিলের সেকেন্ড ড্রয়ারে তোর পারিশ্রমিক আছে, নিয়ে যা গাব্বু। সাফা গদগদ হয়ে ওঠে, বেড সাইডের টেবিলের ওপর কফির মগটা রেখে ঘুরে দাঁড়ায়। টেবিলের দিকে এগোনোর আগে একটু থেমে আবার শোধায়, আচ্ছা ভাইয়া, তুমি তো আমায় বলনি মেঘার সব পছন্দ অপছন্দ জানার পর এসব কেন করছো তুমি? এমনি। এমনি। আমি জানি না, তুমি মেঘাকে কনভিন্স করার চেষ্টা করছো, কিন্তু এভাবে অপ্রকাশ্যে চেষ্টা করলেই হবে? ও তো জানবেই না যে আমার নাম করে তুমি সব করছো। এমনিতেই এ বাড়ির কারো খরচে চলে না ও, মাস শেষে সব হিসেব পুষিয়ে দেয়। হয়তো এসবের হিসেবও যোগ। কথার শেষ করার আগেই রোজের কানে ফোন বাজলো। বাকি কথাটুকু শেষ করতে পারলো না সাফা। রোজও বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকালো, ইম্পর্টেন্ট নয় বিধায় রিসিভ করার আগেই কেটে দেয়। সাফার দিকে চোখ তুলে অর্ধেক কথাটা বুঝে বাকিটা শোনার জন্য বলে, কি যেন বলছিনি? তালগোল পাকিয়েছে সাফা, কথা পেঁচিয়ে বললাম, তুমি তোমার বউকে কেয়ার করবে করো, আমি তো সবটা বলছি তোমায়। এবার নিজের মতো করে যত্ন নাও ওর। তোমার বউ কিন্তু ঘাড়দারা স্বভাবের, যদি জানতে পারে এসব আমি আছি, তাহলে শাট আপ গাব্বু। কে আমার বউ? সাফা কপাল কুঁচকায়, কেন মেঘা, তোকে কে বলেছে ও আমার বউ? আমি বলেছি?
আর তোকে এটা কে বলল যে আমি ওকে কনভিন্স করার চেষ্টা করছি? এ এত সব কিছু করছো কেন তাহলে? এ বাড়িতে আসার ওসব করার মতো একমাত্র তুমি আমিই আছি, তাই করছি। এ বাড়িতে এসব করার মতো একমাত্র আমিই আছি, তাই করছি। তোকে বেশি ভাবতে হবে না। ওই ঘুরে ফিরে তাই একই হলো। তুমি ওর হাজবেন্ড, তাই এসব করছো। চুপ কর। আমি কারোর হাজবেন্ড নই, না কারো না কোনো ঘাড় ইডিয়েট আমার বউ। কানের কাছে এসব ঘ্যান ঘ্যান করে ডিস্টার্ব করবি না, যা এখান থেকে। সাফা ভেংচি কেটে মুখ মুচকি হাসলো। ও বোকা, তাই বলে এতটা বোকা নয়। সব বোঝে সে, শুধু ওকে কেউ সিরিয়াসলি নেয় না। গত কদিন সে রোজের হয়ে কাজ করছে, রোজ যা বলে তাই করে। সে সময়ে অসময়ে রোজের কথা মোতাবেক মেঘাকে টেনে টুনে ছাদে নিয়ে যায়। ঠিক সে সময় রোদ্রের ছাদ থেকে থাকে সে সময়। রোজ বিকেলে করে মেঘার পছন্দ মতো খাবার আসে এ বাড়িতে। সাফা নিজে আনিয়েছে বলে চালিয়ে দেয়। কত শত মিথ্যে কথা বলছে আজকাল সে। মুখ পাতলা মেয়েটাও সবটা চেপে রেখেছে। হুটহাট বেফাসে বলতে গিয়েও কোনো রকমে থেমে যায়। সব রোজের কথায়। এসব রোজও কেন করছে? সাফা কি বোঝে না নাকি? রোজও ওকে কাব্য পেয়েছে? টেবিলের ড্রয়ার খুলে সবগুলো চকলেট বের করলো সাফা। হুট করে টেবিলের ওপর নজর পড়তেই একটা ল্যাপটপ চোখে পড়লো। চিনতে বেগ পোহাতে হলো না, ল্যাপটপের ওপরে মেঘার মার্ক করা নামটা চলচল করছে। সাফা কপাল গোটায়। না বুঝে কিছু ফিরতে ফিরতেই রোজও ওয়াশরুমে ঢুকে পড়েছে। সাফা আর কিছু বলতে পারলো না, জিজ্ঞাসা করতে পারলো না। ভাবতে ভাবতে বেরোলো রুম থেকে। নিজেদের ঘরে গিয়ে মেঘাকে পেল না। শাওয়ার নিতে ঢুকেছে ওই মেয়ে। সাফা বিছানার ওপর পা তুলে বসে, চকলেট ছিঁড়ে খেতে খেতে ভাবুক হয়ে কিছু হিসাব মেলানোর চেষ্টা করে। খানিকক্ষণের মধ্যে মেঘা বেরোতেই ছটফট করে প্রশ্ন করে কপাল গুটিয়ে, মেঘা তোর ল্যাপটপ কোথায়? চুল মুছতে মুছতে বেরোচ্ছিল মেঘা। ল্যাপটপের কথা কানে নিতেই কপালঝোড়া কুচকালো। মিররের সামনে দাঁড়িয়ে বলল, টেবিলের ওপর নেই তো দেখ। ধক করে ওঠে মেঘা, চট করে পিছু ফিরে যায়। কাল রাতে ও টেবিলের ওপরে রেখেছিল অ্যাসাইনমেন্টের কাজ, পুরোটা বাকি। ভাবলো একেবারে লাঞ্চ করে ল্যাপটপ নিয়ে বসবে। দ্রুত টেবিলের ওপরে নজর করলো, বলালো নেই ল্যাপটপ। মাথায় পেঁচিয়ে টাওয়াল পেঁচিয়ে ছটফট করে ড্রয়ার খুলে দেখলো সেখানেও নেই। সাফা ওর উদ্বিগ্নতা দেখে ভ্যাবলার মতো বলল, ঘরে নেই তো ল্যাপটপ। আমি তো ভাইয়ার রুমে সেম ল্যাপটপ দেখে আসলাম। ভাইয়া মানে? রোজ ভাইয়া। কফি দিতে গিয়ে দেখলাম টেবিলের ওপর তোর ল্যাপটপটা। তাই তো বলছি তোকে, তোর ল্যাপটপ ভাইয়ার রুমে কেন? মেঘা চোখ ছোট ছোট করে তাকায়, কিছু বুঝে ওঠে না। ওই লোকের ঘরে ওর ল্যাপটপ কেন? আর গেলই বা কী করে? এই মুহূর্তে অপেক্ষা করলো না সে। যেভাবে ছুটে এসেছে সেভাবেই বেরোলো সে। যেভাবে ছিল সেভাবেই ছুটে বেরোলো সে ঘর থেকে। দুটো ঘর পেরিয়ে সোজা রোজের রুমে, দোটানাহীন ফাঁকা ঘর। ওই লোকটা ঘরে নেই, হয়তো ওয়াশরুমে শাওয়ার নিতে ঢুকেছে। মেঘা এদিক ওদিক তাকায়, টেবিলের উপর নজর দেয় প্রথমে। ওর নিজের জিনিসটা চিনতে ভুল হলো না একটুও। কাঙ্ক্ষিত ডিভাইসটা সেই অনাকাঙ্ক্ষিত জায়গায় দেখে কপাল জোড়া ভাঁজ পড়ল। চোখ শুরু করে হাত বাড়ালো, ছুঁয়ে দেখলো নিজের জিনিসটা। এটা তো ওর নিজের। তড়িঘড়ি করে স্ক্রিন ওপেন করে মেঘা। এই ল্যাপটপে কেবলই পড়াশোনার জন্য, আর বাড়তি কিচ্ছু নেই এটাতে। মেঘা সবটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। ড্রাগস ব্রাউন্ডারে ঢোকা ডাক্স ব্রাউজারে ঢোকা মাত্রই ডাগর চোখজোড়া বড় হয়ে এলো রমণীর। ওর ফেলে রাখা অ্যাসাইনমেন্ট কমপ্লিট। কাল অবধি ব্লার ছিল সবটা, আজ পুরোটা পূর্ণ। মেঘা হেডলাইন মিলিয়ে নিল। নিজে কয়েক লাইন লিখেছিল কাল, ওর লেখাগুলো নেই। ওরটা কাট করে নতুন করে লেখা হয়েছে সবটা। মেঘা পড়ল কয়েক লাইন, খেয়ালের বসে বসলো চেয়ারে। অবাক লোচনে তাকিয়ে স্ক্রিনে ভেসে ওঠা লেখাগুলো এক এক করে পড়লো। কি সুন্দর বর্ণনা করে গুছিয়ে লেখা। ট্রাক্স টাস্কের টপিকে সাথে খাপে খাপ। বেখেয়ালে বিষয়ে মুখ ফসকে ফাঁক হয়ে আসে একবিংশের। ফেলেও চোখে ঘন পলক ফেলেও ঠোঁট ভিজিয়ে ভাবে, কে করলো এসব? ও তো ডিপ্রেশন ছিল এটা নিয়ে। পরশু পেপার সাবমিট করতে হবে, রোজও করেছে এসব।
তা না হলে আর কে? মেঘার চিন্তার মাঝে খট করে দরজা খোলার শব্দ হলো। ধ্যান কাটতেই চমকে চকিতে ঘাড় ঘোরালো মেঘা। রোজু ওয়াশরুম থেকে বেরিয়েছে, পরনের সাদা চাওয়াল পেঁচানো, ভেজা ভেজা পেটানো শরীর সম্পূর্ণ উন্মুক্ত। ভেজা চুল কপালে ছড়িয়ে ছিটিয়ে এক নিমেষেই চোখে গোল গোল করে হয়ে গেল মেঘার। আহাম্মক মনে রইল ভ্যাট ভ্যাট করে তাকিয়ে। লোকটা এমন দশা দেখে অক্ষি যুগল কঠোর ফেটে বেরিয়ে আসার উপক্রম। চোখ গোল রমণীর, মুখ গোল রমণীর। রোজও এখনো সেদিক খেয়াল দেয়নি। ওয়াশরুম থেকে বেরিয়ে মিররের সামনে দাঁড়ালো সে। এক ভ্রু উঁচিয়ে দুহাতে ভেজা চুল ব্যাকব্লাশ করে পেছনে ঠেলে দিল। মিররে নিজের পেছনে মেঘার প্রতিচ্ছবি দেখা মাত্রই কপাল কুঁচকে আসলো তারও। অগত এক ঝটকায় শরীর পেছনে শরীর ঘোরায় সে। মেঘার সাথে সাথে চোখাচোখি হওয়া মাত্রই মূর্ত অবস্থায় থতমত খেল মেঘা। ভ্যাবাচাকা খেয়ে দ্রুত চোখের দৃষ্টি নামিয়ে খিচে বন্ধ করলো। জিভে কামড় বসায় নিঃশব্দে। ঘাড় ঘুরিয়ে এক হাতে চোখ ঢেকে ফেলল। নীরবে মাথা ঝাঁকিয়ে মনে মনে নিজেকে নিজের কটাক্ষ। ভ্যাবাচেকা খেয়ে গেল। দ্রুত দৃষ্টি নামিয়ে চোখ খিচে বন্ধ করলো মেঘা। জিভে কামড় বসালো নিঃশব্দে। ঘাড় ঘুরিয়ে এক হাতে চোখ ঢেকে ফেললো। নীরবে মাথা ঝাঁকিয়ে মনে মনে নিজেই নিজেকে কটাক্ষ করে ঝাড়ি মারলো। মেঘাকে আচমকা নিজের রুমে দেখে রোজের প্রতিক্রিয়া দেখা গেল না সেভাবে। এ মেয়ে আসবে তা ওর জানা ছিল, তবে এ সময় আসবে সেটা ভাবেনি। ওষ্ঠ বাঁকায় রোজও ফিচেক সরে বলল, হোয়াটসঅ্যাপ সানি, আজ তুমি নিজ থেকে আমার রুমে এসেছো যে? মেঘা বিড়বিড় করে কিছু একটা বলল। অতঃপর উঠে দাঁড়িয়ে গলার চড়িয়ে কর্কশ স্বরে বলল, নির্লজ্জ লোক, লজ্জা নেই? লজ্জা পাওয়ার মতো কি কি এমন হলো? কাপড় পরুন অসভ্য লোক। রৌদ্রের হাসি শোনা যায়, কণ্ঠস্বর বোধহয় কাছে কোথাও। তার মানে ওই লোক মেঘার কাছাকাছি এগিয়ে এসেছে। হাত পা কুকড়ে গেল, আরও খিচে নিল মেঘা। সিটিয়ে ঢোক গেল শিশির অনুভূতি ঢাকতে। ওপাশ থেকে হাসকি স্বরে রোজ বলল, অসভ্য মেয়ে, হুটহাট আমার ঘরে এসেছো কেন? হুটহাট এসেছো বলেই এই অবস্থায় দেখতে পারছো। একটু আগেই একটু জানিয়ে আসলেই পারতে, আরও মারাত্মকভাবে ধরে দিতাম তোমার চোখের সামনে। মিজ করে গেলে সুইটহার্ট। মেঘার কানে গরম হয়ে আসলো। বোঝার চেষ্টা করে ঝাই ঝাই করে উঠল তপ্ত স্বরে, খবরদার ওই অবস্থায় আমার সামনে আসবেন না, মেরে ফেলবো কিন্তু। কাপড় পরুন রাইনমুখ। দীর্ঘক্ষণ রোজোর তরফ থেকে কিচ্ছু শোনা গেল না। পিনপতন নীরবতা চলল পুরো ঘর রুমে। মেঘা নীরবতা অনুমান করে চোখ থেকে হাত ছড়ায়, অনুভব করে নিজের শরীরের কম্পন। তীর করে কাঁপছে সে। পিটপিট করে চোখ তুলে তাকায় মেঘা। সামনে দেয়াল আর পেছনে ওই অসভ্য লোক। মুখ বাঁকালো রমণী। মাথার চুল টাওয়াল পেঁচানো এখনো। শাওয়ার নিয়েই নিজেকে এখানে এসেছে। টাওয়াল খুলতে এই ভেজা চুলগুলো ঝরঝরিয়ে পড়ল পিঠ জুড়ে। ভেজা টাওয়াল দিয়ে মুখ মুছল মেঘা। এত অমন সময় রোজের শ্বাস শোনা গেল। এদিকে তাকা ইডিয়েট। মেঘা ধীরে ধীরে ফেরে। কাপড় পরেছে লোকটা। বিছানার পাশে বসে কফির কাপে চুমুক বসাচ্ছে। এজন্যই এতক্ষণ ঠান্ডা হয়ে গেছে কফি। এতক্ষণে হয়তো ঠান্ডা হয়ে গেছে কফি। মেঘা এবার আধো নিভু দৃষ্টিতে পরখ করলো পূর্ণ করে। প্রথমেই চড়া গলায় শুধালো, আমার ল্যাপটপ আপনার রুমে কেন? এনেছি তাই। কেন এনেছেন? কাজ ছিল। আমার জিনিসে আপনার কাজ কি? কি কাজ তা এতক্ষণে দেখা হয়ে গেছে নিশ্চয়ই। মেঘা তৎক্ষণাৎ পরিপ্রেক্ষিতে বলার মতো কিছুই পেল না। গলা ভিজিয়ে ঘন পলক ঝাপটালো। কড়া চড়া শব্দে নরম হয়ে এলো এবেলায়। অ্যাসাইনমেন্ট আপনি রেডি করেছেন? রোজু কিচ্ছু বলল না। মেঘা উত্তর না পেয়ে আবার শুধায়, কি হলো বলছেন না কেন? কেন? এমনি। কি করে জানলেন আমার অ্যাসাইনমেন্ট ছিল? দেখেছি। কখন? রাতে। কি করে? অত কিছু জানতে হবে না। পেপার রেডি হয়েছে, দেখে বুঝে নে সবটা। সব ঠিকঠাক থাকলে প্রিন্ট করে এনে দেবো, জমা দিয়ে দিবি। রোজের চড়া গলার বিপরীতে মেঘা এ পর্যায়ে কিছুই বলতে গিয়েও থামল। বেশ অবাক হলো। যেন কেন যেন কথার এক গলায় আটকে গেল কোথাও একটা। মাঝে মাঝে কি হয় কে জানে। মেঘা মাথা নামিয়ে কিছু একটা বিড়বিড় করে মনে মনে যতটুকু পড়ল অতটুকুতেই বেশ ভালোই লিখেছে এই লোক। অ্যাসাইনমেন্ট মূল কথা উঠে এসেছে পুরোটাই।
মেঘা নিজেও অত গভীর শব্দচয়নে লিখতে পারত না হয়তো। এই লোক এত সুন্দর করে গুছিয়ে লিখলো কি করে, তাও আবার ইংরেজিতে। মেঘা এ বাড়িতে আসার পর অদ্রকে পড়াশোনা করতে দেখেছে, নিজে ইংরেজি নিয়ে পড়েছে আদ্র, অতঃপর ইংরেজিতে লেকচার হয়েছে। কিন্তু এই লোক ও পড়াশোনা করেছে। মেঘার মেঘা এ সম্পর্কে জড়তা আগ অবধি কেমন মেঘার সাথে সম্পর্ক জড়ানো আগ অব্দি কেমন ছিল জানা নেই। শুধু জেনে এসেছে রোজ বেপরোয়া নেশাখোর। এই নেশাখোর লোকটা ইংরেজিতে এতটা পারদর্শী কি করে, আর কখনোই বা এই অ্যাসাইনমেন্ট করলো? এটা তো এক নিমিষের ব্যাপার নয়, যথেষ্ট সময় প্রয়োজন। রাতে যদি ল্যাপটপ এনে থাকে তাহলে কি রাতেই করেছে? আরও প্রশ্ন জাগে। মেঘার জন্য বরাদ্দ কাজ উনি করবেই বা কেন? বিনিময়ে ওনার লাভটা কোথায়? ভাবুক ভঙ্গিতে ওষ্ঠ উল্টে ঘাড় নাড়ায় মেঘা। লম্বা চুল হতে চুইয়ে চুইয়ে পানি পড়ছে টপ টপ করে ফ্লোরে, মার্বেল মেঝেতে। রোজও এক পলক তাকালো মেঘাকে ভাবুক অবস্থায় দেখে বলল, এই ইডিয়েট, কি ভাবছিস? আপনি পড়াশোনা করেছেন? কত দূর? ম্যাট্রিক ফেল। বিন বিশ্বাস হলো না। সহসা মুখ বিকৃতি করে ভেঙচি কাটলো, তবুও ব্যঙ্গ করে বলল, ম্যাট্রিক ফেল? এত দূর পড়েছেন? আমি তো ভেবেছিলাম 1-2-তে থাকাকালীন সময়ে বোধহয় হাল ছেড়েছেন পড়াশোনার। রোজও রেগে মেগে তাকালো। মেঘার হাসি পেয়ে আকস্মিক হাসি চেপে বলে, না কিছু না, আমি বুঝেছি আপনি একজন ম্যাট্রিক ফেল রাইনমুখ, তাই আপনার কমন সেন্স এতটা কম। রোজের রাগ বাড়লো, ক্ষেপে বলল, এবার রাগাবাই না আমায়। থাপ্পড় খাওয়ার জন্য কি গাল চুলকাচ্ছে? ল্যাপটপ রেখে আমার রুম থেকে বের হয় ইডিয়েট, মাথা ধরেছে একেই। চট করে চায় মেঘা, তিক্ত স্বরে বলে, বের হব কেন আমি? তো থাকার ইচ্ছা আছে বুঝি? নো প্রবলেম, থেকে যা, আমি রেখে দেবো যত্ন করে। মুখ ঝামটালো মেঘা। অজানা আজান পড়েছে, বাড়ির বাকিরা নামাজে যাবে। বের হওয়ার আগে খানিক ঘুরে বলল, নামাজে যাবেন না? না। সোজা জবাব না। সোজা জবাবটা মোটেও পছন্দ হলো না। খানিক রেগে বলল, কেন? রোজের পাশ থেকে জবাব নেই। মেঘা পিটপিট স্বরে উচ্চারণ করে হিসিয়ে, জালিম লোক, সবাই নামাজে যাচ্ছে বাড়ির, আর এনার নামাজ কালাম নেই, রাইনমুখ কোথাকার। আর এক মুহূর্ত থামলো না। ওর বিড়বিড়িয়েনো কিছুটা হলেও রোজের কানে পৌঁছেছে। রোজও চোখ শুরু করলো, মাথা নাড়িয়ে উঠে দাঁড়ালো। সে জালিম নয় মোটেও। ঘর হতে বেরিয়ে চুল মুছতে মুছতে সোজা নিচে নামলো মেঘা। তোফাইল কবির, তৌসিফ কবির ড্রয়িং রুমে বসে, পরনে সাদা পাঞ্জাবি পায়জামা। ছেলেরা নিজে নামলেই সব মিলে নামাজে বেরোবেন এখন। খানিকের মধ্যে আদ্র আর শুভ্র নামলো একসাথে। দুই ভাইয়ের পরনেই সাদা পাঞ্জাবি। দুই কর্তা আর তাদের ছেলেরা পুরোপুরি অভিন্ন, দেখলে চোখ ভরে যায়। দাম্ভিক চার বাপ ছেলে। মেঘা টেবিলের পাশে চেয়ারে টেনে বসেছে, একখানা আপেল নিয়ে কামড় বসাচ্ছে। আজও নেমেই মোলায়েম কণ্ঠে বলল দুই কর্তার উদ্দেশ্যে, চলুন, দেরি হয়ে যাচ্ছে। কর্তারা দাঁড়িয়ে পা বাড়ালো একসাথে। শাহিনা কবির তড়িঘড়ি করে কিচেন থেকে বেরোলেন। এই শুক্রবার দিনটা তার কাছে বেশ ভালো লাগে। বাবা ছেলেরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে বের হয়। এই মুহূর্তটা দেখে মিস করলেন না তিনি। সবাইকে একসাথে বেরোতে দেখে গাল ভরে প্রশান্ত হাসলেন তিনি। আচানক নজর পড়ল সিঁড়িতে যেতে অস্পষ্ট স্বর করলেন, রোজও। মেঘার কানে পৌঁছেছে নামটা। মেঘা শাহিনা কবিরের দৃষ্টি অনুসরণ করে সিঁড়ির দিকে তাকালো। ফটাফট ফিটফাট হয়ে নেমে আসছে রোজও। পরনে কালো পাঞ্জাবি, সাদা পাজামা, চুলগুলো সুন্দর মতো গুছিয়ে রাখা। শ্যামলা পুরুষের গড়নে কালো পাঞ্জাবিটা যেন বেশ ভালোই মানিয়েছে। অবশ্য রোজকে শ্যামলা বলা চলে না, উজ্জ্বল শ্যামলা বা ফর্সা বললেও ভুল হবে না। সুদর্শন সে, মারাত্মক সুদর্শন। গালে খোঁচা খোঁচা দাঁড়িয়ে রৌদ্রের চোয়ালে হাত বোলালো। অতঃপর পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে দাম্ভিক ভঙ্গিতে নামছে যুবক। আপেলের তৃতীয় কামড় বসাতে গিয়ে থামলো মেঘা। অবিশ্বাস্য বৃহত্ত নয়নে তাকিয়ে রইল। রোজো নেমে আসা মাত্রই শাহিনা কবির প্রশ্ন করলেন, এ পোশাকে দেখে? এভাবে কোথায় যাচ্ছিস রৌদ্র? নামাজে। কঠিন ভঙ্গিতে কঠিন জবাব বেপরোয়া ছেলের। শাহিনা কবির বোধহয় ভুল শুনলেন। চোখ কুঁচকে পুনরায় শুধালেন সন্দিহান হয়ে, হ্যাঁ?
মসজিদে যাচ্ছি। তবদা খান ভদ্রমহিলা, দুই কর্তার সহ বাড়ির দুই ছেলেও কণ্ঠ শুনে সদরের কাছে দাঁড়িয়ে পড়েছেন। তারাও বোধহয় নিজেদের কানকে অবিশ্বাস করলেন। বিস্মিত ভঙ্গিতে তাকিয়ে রইলেন তারাও। শাহিনা কবির গলা ভিজিয়ে তড়িঘড়ি করে ডাকলেন, রুবিনা, কোথায়? দেখে যা তোর ছেলেকে। রুবিনা কবির ফিচেক হতে বেরোতেই ছেলেকে দেখলেন সর্বপ্রথম। পাঞ্জাবি পরে না রৌদ্র। শেষ কবে পরেছিল মনে নেই। টি শার্টের ওপরে ব্লেজার জ্যাকেট, এটাই তার ড্রেস আপ। সাধারণ সব পোশাকেই রৌদ্রকে মানায়, তবে পাঞ্জাবিতে আরো বেশি। সব ছেলেদেরই বোধহয় মানায়, রৌদ্রকে একটু বেশি। রুবিনা কবির থম মেরে দাঁড়িয়ে দেখেন। এক মুহূর্ত পলক ফেলে এগিয়ে এসে বললেন, নামাজে যাচ্ছিস? হুম। সহসা হাসি ফুটল মমতাময়ীর ঠোঁটে। ছলছল করলো দু চোখ। সত্যি, আলহামদুলিল্লাহ। যা বাবা, শুক্রবারের নামাজ দেরি হয়ে যাচ্ছে। দেখ, সবাই তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। রোজও বেশি পরোয়া করলো না কারোর। সবাই যে চমক চরম অবাক হয়েছে তা দেখে তা ঠিক বুঝতে পেরেছে বেপরোয়া ছেলে। একসাথে কতগুলো জোড়া দৃষ্টি অবাক লোচনে তাকিয়ে আছে। পথে কদম বাড়াতে গিয়ে থামলো একটু রৌদ্র। মেঘা এখনো ফ্যাল করে তাকিয়ে আছে। রৌদ্র থেমে বাম দিকে ঘাড় কাত করে বোকা বাঁকা চোখে একবিংশীর সহজ মুখ পানে তাক করে ভরাট কণ্ঠে উচ্চারণ করে, আমি জালিম নই, ইডিয়েট। চলবে, একসাথে 3 পর্ব দিয়েছি। বেশি বেশি করে মন্তব্য চাই, কমেন্ট করবেন কিন্তু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।